গণ-অভ্যুত্থান কাকে বলে প্রথম দেখলাম, বুঝলাম, জানলাম এবং আমি জানতাম যে আমার পরিবারকে আমায় না থাকলে দেখার কেউ নেই। বাসায় গেলাম ছবি-টবি তুলে যে আজকের মতো বেঁচে আমি বাসায় ফিরেছি। তো তখন আমি গিয়ে শুনলাম যে আমার বড় ভাইকে পুলিশ তুলে নিয়ে গেছে বাসা থেকে। সাংবাদিকের কি বিপদ যারা স্বাধীনভাবে সাংবাদিকতা করে, যে পুলিশও গুলি করে মেরে ফেলছে। আবার ওদিকে ওইটা যে বারবার যে আর্মিকে বলছিল যে আপনারা কিন্তু আমাদের লোক, এটা কেন বলছিল জানেন? ভয় থেকে, একদম ভয় থেকে। এটা আমি খেয়াল করছি যে মানে মানে ওই ওই সময়টা না আমার কাছে এত ইমোশনাল লাগছে না, মানে ভাবা যায় না যে ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় তারিখ। দুবছর আগে ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। শুধু তাই নয়, দেশ ছাড়তেও বাধ্য হয়েছিলেন। কেমন ছিল গণ অভ্যুত্থানের রক্তাক্ত সেই দিনগুলো? আপনিও জানেন, আমিও জানি, আমরা সবাই জানি। গণ অভ্যুত্থানে যারা সরাসরি অংশগ্রহণ করেছিলেন তাদের কাছেও এই অভিজ্ঞতা একরকম। যারা মাঠে থেকে গণ অভ্যুত্থানের খবর সংগ্রহ করেছিলেন তাদের কাছে আরেক রকম। আমাদের মাঝে আজকে এমন একজন উপস্থিত আছেন যিনি গণ অভ্যুত্থানের খবর সংগ্রহ করতে মাঠে ছিলেন। আমাদের সঙ্গে আছেন চর্চার ভিডিও প্রধান সুদীপ্ত সালাম। সুদীপ্ত, ৫ আগস্ট আজকের এই ঐতিহাসিক দিনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছ থেকে শুনবো গণ অভ্যুত্থানের খবর সংগ্রহ করার অভিজ্ঞতা। কতটা ভয়াবহ ছিল সেই দিনগুলো? ধন্যবাদ আপনাকে। ভয়াবহ তো ছিলই, ছিল বলে আমি নিজেও ভয়ে থাকতাম, ভয়ে ছিলাম। এবং আমি এখানে স্বীকার করে নিতেই চাই যে আমি এতটা ভয়ে ছিলাম আমার পরিবার নিয়ে প্রধানত, যে আমি আসলে যেই ঝুঁকি নিয়ে, যতটা ঝুঁকি নিয়ে আমি অন্যান্য কাজ করতাম বা করেছি, এটাতে আমি অতটা ঝুঁকি নেই খুব সচেতনভাবেই। কারণ আমার পরিবার ছিল, আমি দেখছিলাম যে সাংবাদিকরা পর্যন্ত গুলিতে নিহত হচ্ছিলেন। আমরা প্রতিনিয়ত দেখছিলাম, খবর পাচ্ছিলাম যে আমাদের সহকর্মীরা গুলি খাচ্ছেন। মানে সাংবাদিকদের কথাই বলছি আমি, অন্যান্য কথা যদি বাদও দেই। তো সেই ভয় কিন্তু আমার মধ্যে ছিল এবং আমি জানতাম যে আমার পরিবারকে আমায় না থাকলে দেখার কেউ নেই। সো আমার এই ভয়টা সবসময় ছিল। তো ওই জায়গা থেকে তো বোঝাই যাচ্ছে যে আমি নিজে একজন সাংবাদিক, যে ধরেন ২০ বছর ধরে প্রায় কাজ করছি, কখনো কোনো কিছুকে ভয় পাইনি। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই প্রথম। এক তো ছিল ধরেন করোনার সময় আমরা একটা ভাইরাসকে ভয় পেয়েছি, সেটা তো খুবই স্বাভাবিক। এবং কাজও কাজও অদৃশ্য একটা শত্রু আর কি। শত্রু। কিন্তু একই সঙ্গে আবার কাজ করেছি এবং আমি সেখানে অনেকে আমার অফিস থেকে আমাকে বলা হতো যে এত ঝুঁকি নিতে না। এবং আমার মনে হয়েছে আমার ২-৩ বার বোধহয় করোনাও হয়ে গেছে, আমি এতটা ঝুঁকি নিয়েছিলাম। আমি একেবারে আইসিইউতে গিয়ে ছবি তুলেছি সেই সময়। কিন্তু এই প্রথম যেই ঘটনায় আমি সত্যি সত্যি ভয়ে, মানে যতটা ঝুঁকি আমার নেওয়ার কথা ছিল অতটা আমি নেই। তো এতটাই ভয়াবহ ছিল সেই দিনগুলো। শুধু তো আসলে যে ভয়ের যে ব্যাপারটা আপনি বললেন যে বাসায় অবস্থানরত অবস্থায় গুলির শব্দ, মানে এটা আমাদের অভিজ্ঞতা। আসলে আমরা আসলে বড় হতে মানে আমাদের বড় হওয়ার এই এই বয়সে আসার আগ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা অনেক দেখেছি। ছোট ছিলাম, ৯০-এর গণ অভ্যুত্থানও প্রত্যক্ষ করার অভিজ্ঞতা আছে। তো ২৪-এর জুলাই আগস্টে যেই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন আমরা হয়েছি, আসলে আমরা সবাই অভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করি, খবর সংগ্রহ করতে যাই, অফিসে যাই, যেভাবেই হোক, বাসায় বসে আপনি রাতের বেলা লাইভ গানশটের আওয়াজ পাচ্ছেন, চিৎকার চেঁচামেচি বা আর্তনাদের শব্দ শুনছেন, এরকম অভিজ্ঞতা আসলে কখনো না, আমাদের আমি হয়নি। আম- আম- আমরাও পাইনি। এবং সারা রাত শুধু সারা রাত। মানে এমন না যে দু একটা গুলির শব্দ বা দু একটা চিৎকারের শব্দ, সারা রাত শুনতে হয়েছে। বাচ্চাদেরকে বুকে জড়িয়ে বসে থাকতে হয়েছে, ভয় পেও না, আছি আমি, এরকম। আবার পরের দিন সে আমি আবার বেরিয়ে যাচ্ছি সকালে কাজে। ওয়াইফ ভয় পাচ্ছে যে আমি আসলে আদৌ ফিরবো কিনা আবার। কারণ এরকম না যে এটা খুবই রেয়ার ঘটনা, খুবই মামুলি ঘটনা হয়ে দাঁড়িয়েছিল তো, লাশ হয়ে ফেরা। তো সেই জায়গায় আমার ওয়াইফও এখন জানে যে ও এরকমই, ওর কাজটাই এরকম। আর প্রায় ২০ বছরের বেশি তো আমাকে দেখছে। এখানে তো না বলার কিছু নাই যে যেও না আজকা, পারলে বাসায় থাকো, এটা সম্ভব না। এরকমও হয়েছে তনয়, যে আমার ছোট বাচ্চা আমাকে জড়িয়ে ধরে, আমি বেরোর সময় জড়িয়ে ধরে কান্না করে দিয়েছে, কারণ ও বোঝা শুরু করে দিয়েছে যে কি ঘটছে বাংলাদেশে। তো এটা ভয়াবহ, এটা ভয়াবহ। জুলাইয়ের ১৮ তারিখ থেকে এক ধরনের আরেক
আরেকটা আতঙ্ক ঢাকাবাসী বা বাংলাদেশের বিভিন্ন প্রান্তেও এই জিনিসটা হয়েছে, সেটা হচ্ছে ব্লক রেট দিয়ে আহ, আপনার তুলে নিয়ে যাওয়া। একদম। আমার তো এরকম হয়েছে যে আমি আমি আমার নিচের তলায় আওয়াজ পাচ্ছি পুলিশের। হ্যাঁ, তো গণহারে গ্রেফতার করা হচ্ছে, গণহারে অভিযান চালানো হচ্ছে। একেবারে আমার পাশের বাসা দেখছি আমি, আমি যে বিল্ডিংয়ে থাকি তার বিল্ডিংয়ের পরে কিছু টিনের চালার ঘর আছে, ওখানে আমি দেখছি চিৎকার চেঁচামেচি। হ্যাঁ, আর গুলির আওয়াজ তো পাচ্ছি, সেটা প্রধানত মেইন রোড থেকে গুলির শব্দ পাওয়াই যাচ্ছে প্রতিনিয়ত। এইভাবে রাতে আপনি চলছে। বাসায় বসে আছেন, ব্লক রেট মানে বিশেষ করে যাদের বাসায় ইয়াং স্টুডেন্ট মানে ছাত্র, যার ছেলে মেয়েরা ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, স্কুলে 9-10-এ পড়ে, সেই প্যারেন্টসরা বা সেই বাবা মাদের আতঙ্ক ওই সময় প্রত্যক্ষ একদমই করেছিলাম যে একদমই শেষ না। আপনি কখন কাকে তুলে নিয়ে যাবে আন্দোলনকারী না, না, হিসেবে বা না, না, এটা একদমই you never একদমই know। কোনো ছিল না। গ্রেপ্তারের প্রসঙ্গ যখন আসলো সুদীপ, তা আপনার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আছে জুলাইয়ের আন্দোলনে, 24শে জুলাই আপনার বড় ভাইকে একটি মামলায় জড়ানোর মামলায় চেষ্টা করা হয়েছিল। মামলায় জড়ানোর চেষ্টা করা হয়েছিল। এবং এটা এটা ভয়ঙ্কর আমার কাছে। এটা আমি সবসময় বলি যে তনয়, সেটা হলো যে মরার উপর খাড়ার ঘা। কারণ আমি সারাদিন হলো গিয়ে পুরো ঢাকা শহর ঘুরে বেড়াচ্ছি, ছবি তুলছি। বাসায় গেলাম, ছবি টবি তুলে যে আজকের মতো বেঁচে আমি বাসায় ফিরেছি। তো তখন আমি গিয়ে শুনলাম যে আমার বড় ভাইকে পুলিশ তুলে নিয়ে গেছে বাসা থেকে, সাদা পোশাকে এসে পুলিশ তুলে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে এটাই খোঁজ পাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরে জানা গেল যে শাহজাহানপুর থানায় তাকে নিয়ে যাওয়া হয়েছে। তা আমি তো মাত্র জাস্ট খালি বাসায় ঢুকেছি, আমি ক্যামেরাটাও রাখতে পারিনি ভালো করে, শুধু ব্যাগটা রেখে জাস্ট মানি ব্যাগটাকে নিয়ে আবার বেরিয়ে গেলাম আমি মোটরসাইকেল নিয়ে। তো মোটরসাইকেল নিয়ে আমি গেলাম শাহজাহানপুরে, গিয়ে দেখলাম যে আমার বাবা মা, আমার ভাবি, তারা নিচে দাঁড়িয়ে আছে। এখন আমি সরাসরি ঢুকে গেলাম ওসি সাহেবের রুমে এবং তাকে জানার চেষ্টা করলাম যে কি হয়েছেটা কি। তো তিনি আমাকে বললেন যে এটা হলো যে আবুল হোটেলের সামনে যে ঘটনাগুলো ঘটেছে তার হিসাবে সেটার সঙ্গে আমার ভাই জড়িত। এবং তো আমার ভাই সেটা সবচেয়ে হাস্যকর যেটা, হতেই পারে জড়িত, হয়তো বা আন্দোলনে গিয়েছিল, এটা হতে পারে, আমি আমি জানি যে ও যায় নাই, কিন্তু ধরেন হতে পারে না আপনার অজান্তে গিয়েছে। যখন তিনি বললেন যে বিএনপি কর্মী আমার ভাই, ও তখন আমি, বিএনপির কোন হ্যাঁ আপনার হ্যাঁ রাজনৈতিক। হ্যাঁ, তো আমি তখন না আমি এবার 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 আমি বুঝলাম যে এটা পুরোটাই যে একটা ভেক। কারণ এটুকু আমি জানি যে আমার ভাই কোনো রাজনীতির সঙ্গে জড়িত না, বিএনপির সঙ্গে থাকা তো দূরের কথা। এবং এলাকার মানুষও সেটা জানে, এবং এলাকার মানুষও আসছে আমার ভাইয়ের পক্ষে কথা বলতে, যে স্যার ওকে ছেড়ে দেন, উনি তো খুব ভদ্রলোক, এই তো ছাড়বে না, তো এটা তো সাধারণ ঘটনা তাদের কাছে যে ছাড়বে না। তো আমি যখন তাকে বললাম যে আপনার সব কথা আমি মানতে রাজি আছি, কিন্তু যে কথাটা আপনি বললেন যে আমার ভাই বিএনপির কর্মী হয়ে সেখানে ছিল, এইটা একেবারেই মানে সত্য না, এবং আপনি কোথা থেকে পেয়েছেন এটা আমি জানি না। তো তিনি আমাকে প্রমাণ হিসেবে দেখাচ্ছেন বিএনপির যে ওয়াটার কালার মার্ক দেওয়া যে প্যাড, সেই প্যাডে আমার ভাইয়ের নাম একদম একদম টেবিল করা আমার ভাইয়ের নাম, মানে তার এত পদও, আটঘাট বেঁধে হ্যাঁ, মামলা করার। এবং এবং পদও আছে তার সেখানে। এই প্রথম আমরা জানলাম যে আমার ভাই একটা বড় পদে আছে মালিবাগের বিএনপির কর্মকাণ্ডে, রাজনীতিতে। তো আমি তাকে বললাম, আমি তাকে চ্যালেঞ্জ করলাম তারপর, কারণ আমি এই ব্যাপারে আমি খুবই কনফিডেন্ট। হ্যাঁ, আমি সাংবাদিক হিসেবে তাকে চ্যালেঞ্জ করলাম যে এটা মানে উনি অসম্ভব। রাজনীতির সঙ্গে জড়িত আপনি না। আপনি আপনি ট্র্যাক রেকর্ড দেখেন, আপনাদের তো সেটা উপায় আছে। আমি শুধু বললাম, আমার মুখের কথা তো আপনি দেখবেন না, আপনি মানুষকে জিজ্ঞেস করেন সে কী কী করছে, তার বিরুদ্ধে মামলা আছে কিনা সেটা দেখেন, আগের কোনো একটা অভিযোগও আছে কিনা আপনি সেটা দেখেন। এটিই তো থানা, এই থানাই তো সেই থানা, আপনি তো চাইলেই সেটা পারেন আপনি জানতে। তো তিনি আমার কথা একটু বুঝলেন যে এটা এত সহজে আর কি ব্যাপারটা করা যাবে না, সেটা তিনি বুঝেছিলেন। তারপরে নানাজনকে ফোন, বাধ্য হয়ে আমাকে নানাজনকে ফোন দিতে হয়েছিল। সেটা আবার আরেক কষ্টের জায়গা। সেটা হলো যখন আমি ফোন দিচ্ছি টাইমটা আপনি বুঝেন কী সময়, জুলাইয়ের একেবারে শেষের দিকের ঘটনা, এটা 31 জুলাইয়ের দিকের বোধহয় বা 30 জুলাইয়ের ঘটনা। তো আমি যাদেরকে ফোন দিচ্ছি তারা সাহায্য করতে পারতো, তারাও তখন হাত গুটিয়ে নিচ্ছিলেন বাধ্য হয়েই। আমাকে বলছিলেন যে সুদীপ, তো এমন সময় আপনি বলছেন যে মানে সময় আসলে সিচুয়েশনটাই আসলে ওইরকম ছিল আমাদের আর দরকার, কি, মানে একদম বলা চাচা আছে আপন যে প্রাণ এখানে, বাঁচা হ্যাঁ, টাইপের এখানে আর কি। এখানে কিছুই করা যাবে না। তো তারপরে যেহেতু আমি তখন একটা মার্কিন প্রতিষ্ঠানের গণমাধ্যমে কাজ করি, ব্যানার নিউজে হ্যাঁ কাজ ব্যানার করতেন। নিউজে কাজ করি, তো তখন আমি সেটার, যখন আমি তাকে কার্ড দিলাম এবং আমি আমার পরিচয় দিলাম, তখন ওসি সাহেব একটু বুঝলেন যে এখানে আসলে খুব সহজে এটা মিটবে না, মিটানো যাবে না, বা আমি জানি না টাকা পয়সার বিষয়টাও হয়তো বা তিনি ভেবেছেন যেটা এখানে সম্ভব না। তারপরও তখন আমি যখন কথা বলছি সেটা বাজে ধরেন 8টা, সাড়ে 8টা, 9টার ভিতরে আমরা এই ঘুরপাক খাচ্ছি, কখনো যাচ্ছি বেরোচ্ছি এটা 31শে নিচে। জুলাই। হ্যাঁ, 31শে জুলাই এটা বোধহয়। তো একসময় 12টা পর্যন্ত আমরা ওখানেই আছি,
শাহজাহানপুর থানা শাহজাহানপুর থানার নিচে, ভিতরেও না। তো একসময় তিনি আমাকে ফোন দিলেন, আমি যেহেতু তাকে কার্ড দিয়েছিলাম, তিনি ওসি সাহেব আমাকে ফোন দিলেন কোনো কারণ ছাড়াই, কোনো রকমের ব্যাখ্যা ছাড়াই। তিনি আমাকে বললেন, আসেন আপনি? আমি বললাম, হ্যাঁ আসি। একটু উপর আসেন। আমি গেলাম, যাওয়ার পর তিনি আমাকে বললেন যে আপনার ভাইকে নিয়ে যান আপনি। আমিও আর তাকে জিজ্ঞেস করি না কেন ছেড়ে দিচ্ছেন, আমার তো ছাড়াটা দিয়ে হলো গিয়ে ছাড়া আমার তৈরি কথা। কাজ। তো আমি তাকে নিয়ে, তিনি আবার আমার কাছে লিখিত রাখলেন যে আমি বুঝে পেলাম আমার ভাইকে। তা আমি লিখিত দিলাম, আমার ভাইও লিখিত দিল। তারপর আমরা দুজন বেরিয়ে আসলাম থানা থেকে। তো এই হলো গিয়ে পরিস্থিতি। এবং আরেকটা কথা বলি, যখন আমি যখন গারদে গেলাম প্রথমবার দেখা করতে আমার ভাইয়ের সঙ্গে, যে আমার ভাইকে কোথায় রাখছেন মানে আমাকে হাজত দেখান, হ্যাঁ যেটা। হাজত যেটাকে বলে। তো ওখানে যাওয়ার পর দেখলাম যে তার মতো আরও অনেকেই ওখানে আছে, এবং তাদেরকে যে আজকে বা কালকের মধ্যেই ধরা হয়েছে এটাও স্পষ্ট। এবং তারা আমাকেও পারলে না বলতে যে ভাই আমরা কিছু করি না, আমাদেরকে ছুটে দে বলেন। এবং সবার বয়সী একেবারে কম বয়স, স্টুডেন্টই বেশিরভাগ হয়তো। মানে ওই তো ব্লক রেড হয়ে যাকে হাতের কাছে পেয়েছে, এটা একটা আতঙ্কর বিষয় না হয়ে শুধু দাঁড়িয়েছে। তাই হয় নাই যে আপনি হাতের কাছে পেয়েছেন। এটা হচ্ছিল তখন এরকম যে ধরেন আওয়ামী লীগের কোনো কর্মী তার কোনো শত্রু সে দেখিয়ে দিচ্ছিল, আওয়ামী লীগ তাকে বিএনপি বানিয়ে, তাকে জামাত বানিয়ে বলে দিচ্ছিল যে ও জড়িত, ও জড়িত। আপনি আর কি আপনার একটা সুযোগ পেয়ে আপনার নিজের হাতটা সাফ করে নিচ্ছেন আর কি একটু, যে এটা মুক্তিযুদ্ধের আমার সময়, ভাইটা তাই হয়েছিল, পরে আমরা জানতে মুক্তিযুদ্ধের সময় পেরেছিলাম। ওই আমরা শুনেছি যে এটা তো হ্যাঁ, যে প্রমাণিত যে রাজা মুক্তিযুদ্ধ আলবদররা ধরিয়ে দিত বা বিহারীরা, এখানেও অনেক অনেক অনেকাংশে তাই হয়েছে, এবং হয় সব ক্ষেত্রেই তাই, সব সময় তাই হয়। এবং এই যে বাসার কথা যেটা বলছে গান শট, এটা আমার ফাদার বলছিলেন একদিন আন্দোলনের সময় আমরা গুলির আওয়াজ পেলাম। আমি যে এলাকায় থাকি অনেকটা সিকিউরড, বসুন্ধরা আবাসিক এলাকা, সেখানেও গান শট। ওখানে অবশ্য দুইটা বড় বড় প্রাইভেট ইউনিভার্সিটি তো আন্দোলনের মানে কেন্দ্র ছিল ওই সময়। তো আমার ফাদারের কথা ছিল যে ৭১ সালের পর বাসায় বসে গান শট। এত এত একদম মুহুর্মুহু একদম বারবার বারবার হচ্ছিল। ৫ আগস্টের দিনটার শুরু কিভাবে হয়েছিল এইটা আপনার? খুবই মানে সত্যিকার, এই ঘটনাটা যে ঘটে যাবে, যে ঘটনা আলটিমেটলি ঘটলো, আমাকে যদি জিজ্ঞেস করেন আমি ব্যক্তিগতভাবে একেবারেই ভাবি না যেটা হবে। এটা আমরা কেউই ভাবিনি কারণ আসলে। এরকম আসলে কি আমাদের জীবনে এরকম ঘটনা আগে ঘটেনি তো, মানে এইভাবে সরাসরি দেখা, এর জন্য হয়তো বা এরকম সিচুয়েশন যে হতে পারে, যেরকম আসলে তো ওই যে আমি আবারও করোনার কথা এই জন্য বলি যে আমার জীবনের কেরিয়ারের বা আপনার জীবনেরও একটা সিগনিফিক্যান্ট দিন কিন্তু এই দিনগুলো। তো করোনার মতন জিনিস যে হয়, মহামারী কাকে বলে প্রথম দেখলাম, তেমনিভাবে একইভাবে গণ অভ্যুত্থান কাকে বলে প্রথম দেখলাম, বুঝলাম, জানলাম। তো যখন এটা কি হলো, আমি বের হলাম ঘর থেকে, তখন তো ঘর থেকে বের হওয়াটাও খুব টাফ। কারণ হলো গিয়ে সাংবাদিকদের আবার বিপদ অনেক তো নয়, সেটা হলো যে এক তো লোকে ভয় হলো গিয়ে যে পুলিশ ঠিক মতন আপনাকে চলতে দেবে কিনা। তো এই জন্য আবার কারফিউ পাস ছিল, সেটা নিয়েছি, সেটা নাহলে এক ধরনের হলো। এখন আপনি তো জানেন যে সাংবাদিকতা এত বাজে পরিস্থিতির দিকে গিয়েছিল এই গণ অভ্যুত্থানকে ঘিরে। তো যারা আন্দোলন করছিল রাস্তাঘাটে তারা কিন্তু ধরেই নিয়েছিল সাংবাদিক তাদের বিরোধী। এইটাও কিন্তু খুব কম হয়। হুম, হ্যাঁ, এটা একটা এটা দুর্ভাগ্যজনক ব্যাপার ছিল ওই দুর্ভাগ্যজনক সময়। এবং আমাদের জন্য খুবই বিপজ্জনক ছিল। হ্যাঁ, যারা আমরা স্বাধীনভাবে কাজ ইভেন করি পাঁচ বা আমরা আগস্টের ৫ আগস্টেও শেখ হাসিনার পতনের পরও সাংবাদিক যারা বেয়ার মিনিমাম চাকরি করে, সাংবাদিক পেশাগত কাজ করে, তারাও নানা ধরনের বিপদের তো সম্মুখীন হয়েছিলেন তারা মার খেয়েছেন, শুধুমাত্র ওই জানেন আপনি, রেজিমের কারণে। মার খেয়েছে সাংবাদিকরা, এবং এই ভয় আতঙ্ক ছিল, এবং তাদেরকে বোঝানো যেত না যে আমি ভাই অমুক টিভির না, অমুক পত্রিকার না, বোঝানো যেত না, তারা গণহারে পেটাতো, মারতো। এবং এটা অনেক ক্ষেত্রে এটা হয়তো বা যৌক্তিক, ওই যে বললাম যে কারণটা বললাম পেছনে, কারণ দালালি তো হয়েছে, এতে তো কোনো সন্দেহ নেই। ওইটাই আমি বললাম যে হ্যাঁ, রেজিমের রাইট। কারণেই আসলে সাংবাদিকরা তাহলে বিপদে দেখেন পড়ছে। সাংবাদিকের কি বিপদ, যারা স্বাধীনভাবে সাংবাদিকতা করে, যে পুলিশও গুলি করে মেরে ফেলছে, আবার ওদিকে এইদিকে এই পেটা, তা আমাদের কিভাবে সাবধান থাকতে হচ্ছে। যাই হোক, তা আমি বের হলাম ঘর থেকে, বের হয়ে যাওয়ার পরে আমার বাসার সামনে হলো আবুল হোটেল। তো এদিক দিয়ে আমার একটা সুবিধা ছিল, আমি গণ অভ্যুত্থানে আমি আমার গলির প্রতি আমি কৃতজ্ঞ, কারণ আমার পেছন দিয়ে আবার ২-৩টা গলি ছিল। তো আমি এদিক দিয়ে বেরোতাম না, আমি পেছন দিয়ে বেরোতাম। তো পেছন দিয়ে বের হওয়ার পরে মানে গোরান দিয়ে, সরি, নয়াটোলা দিয়ে বেরোতাম আমি। নয়টার তো ওদিক দিয়ে বের হয়ে আমি ফ্লাইওভারে উঠলাম, ফ্লাইওভারে উঠে কাকরাইল দিয়ে হয়ে পল্টন হয়ে প্রেস ক্লাবে, আমি প্রথম নেই, আমরা সাংবাদিকদের একটা অভ্যাস যে প্রথমে আমরা প্রেস ক্লাবের দিকে যাই। তো প্রেস ক্লাবে যাওয়ার পরে, তো এর আগে কিন্তু দেখেছি যে ওখানে আর্মির ট্যাঙ্ক ছিল, ওদিন আবার আমি ট্যাঙ্ক দেখলাম না ইয়েতে, পল্টনে, পুরোনো পল্টনে।
তা আমি যখন ইয়েতে গেলাম তখন বললো যে ইয়ের দিকে যান, আমাদের কিছু সহকর্মীরা বললেন যে শাহবাগের দিকে যান, শাহবাগে অনেক মানুষ আসছে। তা আমি শাহবাগে গেলাম। শাহবাগে যাওয়ার পরেই শুনতেছি যে হবে 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 হবে। এটা কি হবে? সকাল কয়টার দিকে? এটা দুপুরের দিকে, সকালে কিছুই হয়নি। সকালে জ্বরও হচ্ছিল, কারণ তো ওই যে আপনি জানেন যে গণভবনের দিকে যে মার্চ করার যে ইয়েটা ছিল, সিদ্ধান্তটা ছিল, সেটাই করার জন্য সবাই জড়ো হচ্ছিল। ও আমি যে কোনো বললাম যে এটা হবে না, আমি কিন্তু ভেবেছি এই সাহস এই শিক্ষার্থীরা করবে না, যে সারা দেশ থেকে আসা। কারণ আপনি তো আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে তাদেরকে পেটাচ্ছেন, ইভেন মারাচ্ছেন। 5 তারিখ সকালবেলা আমি তো শুনেছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখেছিও যে রাইট, তারা আসতে দেখতে চাই নাই তো, বাস বন্ধ করে দিয়েছে, নানাভাবে ট্রেন বন্ধ করে দিয়েছে, প্রত্যেকটা এলাকার এলাকা গলির বন্ধ করেছে, মহল্লার হ্যাঁ, গলির হ্যাঁ, মুখে তারা পাহারা দেওয়া বসেছে। হয়েছে যাতে না হয়। কিন্তু কোত্থেকে আসলো, কিভাবে আসলো, এটা একটা বিস্ময়কর ঘটনা। তো গিয়ে দেখি জনসমুদ্র শাহবাগে। আমি না আমার নিজেকেই না মানে নিজেকে মানে থাপ্পড় মারার মতন অবস্থা হলো, যে কি ভাবলি আর কি হলো। আপনি টেলিভিশনের ঘোষণাগুলো শুনেন না না নাই? না, পাচ্ছি না তো, কোনো কিছু পাচ্ছি না। নেট তো তখনও আসে নেট যায়, তো যা তা আসেনি। অবস্থা, একেবারে বাজে অবস্থা। তো কোনো খবরই আমরা পাচ্ছি না। তো গিয়ে দেখলাম যে জনসমুদ্র, এবং তাদের মধ্যে এক ধরনের পজিটিভিটিও দেখলাম, যে খুশি তারা, হ্যাঁ, যে তারা কি যেন একটা প্রত্যাশায়, যে প্রত্যাশা আলটিমেটলি হয়েছে। তারপর আমরা ওখানে ছবি তুলতে থাকলাম, আর্মিরা ঘিরে রেখেছে পুরো ইয়াটা, সমাবেশটা ঘুরে ঘিরে রেখেছে একদম ঠিক মোড়ে। তো তখন আবার আর্মিদেরকে ওরা বারবার বলার চেষ্টা করছে, আপনারা কিন্তু আমাদের মানুষ, আমাদের সঙ্গে থাকেন। এইটা না খুবই ইমোশনাল ছিল আমার জন্য। তো আর্মিও বলার চেষ্টা করতেছিল যে, মানে ওরা তো ডাইরেক্ট বলতে পারে না আর্মি যে আমরা আপনাদের সঙ্গে আছি, কিন্তু তারা বলতেছে আপনারা শান্তিপূর্ণভাবে করেন, কিচ্ছু হবে না, এই থাকেন এই। তো বারবার, কারণ এটা যে বারবার যে আর্মিকে বলছিল যে আপনারা কিন্তু আমাদের লোক, এটা কেন বলছিল জানেন? ভয় থেকে, একদম ভয় থেকে, এটা আমি খেয়াল করছি। যে মানে মানে ওই ওই সময়টা না আমার কাছে এত ইমোশনাল লাগছে না, মানে ভাবা যায় না। যে ভয়ও ছিল, আবার ধরেন যে এগিয়ে যাওয়ার যে একটা সাহস, সেটা একসঙ্গে প্যারালেলি চলছিল। কারণ তাদের কাছে ভয় কিন্তু আসলে পুলিশ খুব ভয়ের তাদের কাছে ছিল না, ছিল আর্মি। এটা বলতেই হবে, কারণ আর্মি তো মানে না কোনো কিছু, জানেনি যে একটা ইয়ে যখন হয়, অর্ডার যখন হয়, বা নির্দেশ যখন দেওয়া হয়। কিন্তু বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে সবসময় বাংলাদেশ সেনাবাহিনী হ্যাঁ, এই ধরনের ক্রিটিক্যাল তো সিচুয়েশনগুলোতে মানুষের পক্ষেই রাইট, এটা দাঁড়িয়েছে। দেখছি আমরা, কিন্তু দেখছি, কিন্তু ওরা বলছে না, ডাইরেক্ট বলছে না, বা সাহসও দিচ্ছে না যে আর আমরা আসি, বা এরকম এরকম কিছু না। তো ওরা বারবার গিয়ে আমি দেখছি, বারবার গিয়ে বলার চেষ্টা করছে যারা সাধারণ শিক্ষার্থী, যে আপনারা কিন্তু আমাদের ভাই, আপনাদের উপর আমরা বিশ্বাস করি, আপনাদের উপর ভালোবাসি, আমরা আশা করি যে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এটা বারবার বলছিল। এটা আমি বারবার অ্যাজ এ সাংবাদিক হিসাবে আমি অবজার্ভ করছিলাম যে এটা কেন করতেছে বারবার। তো আমি বুঝলাম যে এটা আসলে একটা ছোট্ট, মানে ভিতরে একটা ভয় থেকে, এটা যেন না করে আর্মি। কারণ আর্মি একমাত্র এখন যেটা পারে এই পুরো অভ্যুত্থানটাকে শেষ করে দিতে, মানে আর্মিই পারে। তো তখন দেখলাম, এবং ওদের যে ভাইব, ওরা গিয়ে ফুল দিচ্ছে, জানেন আপনি, এইটা আরও ইন্টারেস্টিং। ওখানে তো ফুলের দোকান ভরা, তো কিছু দোকানের ফুল আছে, আবার অনেক বাইরে থেকেও নিয়ে আসছে ফুল, ওদেরকে ফুল দিচ্ছে। তো আর্মি না পারছে নিতে ফুল, না পারছে আবার বলতে যে এই এটি কেন দিচ্ছেন আমাদেরকে, হ্যাঁ এই। তো ফুল নেয়, নিয়ে আবার বলে যে আপনারাই রেখে দেন, হ্যাঁ আপনারা রাখেন। ফুলের মালা গিয়ে পরায় দিচ্ছে। তো ওরা বলতেছে এটি করেন না, এটা আমাদের ডিউটির বহির্ভূত কাজ, হ্যাঁ, এগুলো বলতেছিল ওরা। তো ওরা গিয়ে, আরও ইন্টারেস্টিং হলো গিয়ে যখন সমাবেশটা বড় হচ্ছিল, ওই যে আর্মির যে কর্ডন, আর্মি যে ঘিরে রেখেছিল, এটা তারাও দূরে সরছে, এবং ওদেরকে আরো আসার সুযোগ বাই করে দিস দিচ্ছে, টাইম বসতে আপনার কিন্তু বসতে উত্তরা দিচ্ছে। আব্দুল্লাহপুর থেকে হ্যাঁ কিন্তু হ্যাঁ, ছেড়ে এবং দিয়েছে। আসছে, এবং ওরা ওদেরকে ঢুকতে দিচ্ছে। তখন বুঝলাম যে আর্মির আসলে এখানে কোনো রকমের বিরোধী মনোভাব নেই, থাকলে তো আপনারা এখানে ঢুকতেও দিত না, এবং এটাকে এত বড় হতেও দিত না। তো আর্মি জাস্ট খালি দাঁড়িয়েই ছিল, জাস্ট বলা যায়, হ্যাঁ আর্মি দাঁড়িয়ে ছিল। তারপর শুনতে থাকলাম, হঠাৎ করে খবর আসলো যে 3টার দিকে না 2:30টার দিকে সেনাপ্রধান নিজে একটা প্রেস ব্রিফিং করবেন এবং জানাবেন কি হয়েছে। তার আগেই খবর চলে আসছে যে হাসিনা পালাইছে, এরকম এই ধরনের কথা শুরু হয়েছে, চিল্লাচিল্লি হচ্ছে, স্লোগান হচ্ছে। কিন্তু আমরা তো নিশ্চিত হচ্ছে পারছি না, সাংবাদিক হিসাবে জিজ্ঞেস করি, সবাই বলে গেছে গেছে, কই গেছে, বেলারুশ গেছে, চলে গেছে। বেলারুশ যে কোত্থেকে আসলো, আমি আজ পর্যন্ত রহস্য আমার কাছে একটা, যে বেলারুশ আসলো কোত্থেকে এখানে, বেলারুশের কথা ওই সময় শোনা আসছিল না। যাচ্ছিল। তা আমি অবাক যে বেলারুশ গেল, আচ্ছা ঠিক আছে। তারপরে তো এইটা যে সেনাবাহিনী যে বক্তব্য দিবেন বা দিচ্ছেন, সেটাও তো আমরা জানতে পারছি না।
আমরা অন্য কাউকে, বাইরের কাউকে ফোন দিচ্ছি বা বাসায় ফোন দেওয়ার চেষ্টা করছি যে কিছু শুনলা কিনা। তো তখন আমি কয়েকজনকে ফোন দেওয়ার পর জানা গেল যে আলটিমেটলি যে হ্যাঁ, সেনাপ্রধান বক্তব্য দিচ্ছে এখন এবং তিনি জানিয়েছেন যে শেখ হাসিনা পালিয়েছেন বা চলে গেছেন, পদত্যাগ। হ্যাঁ, পদত্যাগ করে, তো তিনি নেই। তো তখন আবার তখনও কিন্তু পুরোপুরি জানতে পারিনি কোথায় গেছে, অনেক পরে জানতে পারলাম যে ভারতে তিনি চলে গেছেন আর কি। এরপর যা শুরু হলো, এটা এটা ওখানে কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটা শুরু করলো, যেটা হলো যে আহ, বিভিন্ন আওয়ামী লীগের অফিসে গিয়ে আগুন দেওয়া, যেটা আমি তখন চেষ্টা করলাম যেতে, যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে এগিয়ে যাওয়ার, এখানের সব কভার করার পরে ছবি টবি তোলার আপনি পরে। গণভবনে যে সবাই ঢুকে গেছে এটা তখনও না, মাঠে জানি না, বসে আমরা আপনি জানি না, জানেন না? একদমই জানি না, একদমই জানি না। হলি ফ্যামিলির এদিক থেকে আহ, নিচ দিয়েই আস্তে আস্তে যাওয়া শুরু করলাম। না না, সরি, হ্যাঁ, না সরি, হলি ফ্যামিলির যে ফ্লাইওভারটা উল্টা দিয়ে ঢুকলাম। তখন তো খালি, আসলে কোনো গাড়ি ঘোড়া নাই। তো উল্টা পথে হলি ফ্যামিলি থেকে উঠলাম। ওটাকে উল্টা পথ না, উল্টা পথ না, ওটা তো উঠানো যায় না, উঠা না, যায় হ্যাঁ, বোধহয়। হলি তো ফ্যামিলির আসলে সামনে। খেয়াল নাই যে উল্টা পথে উঠলাম না কি করলাম, সামনে তো উঠা যায়। তাই ওই উঠা যখন উপরে যখন উঠলাম, ফ্লাইওভার উপরে, তখন দেখলাম যে বিভিন্ন জায়গায় আগুন এবং আগুনের ধোঁয়ার ধোঁয়ার কুণ্ডলী। কুণ্ডলী। তখন একটাতে গেলাম আমি, নেমে একটাতে যাওয়ার চেষ্টা করলাম কোথায় আগুনটা হচ্ছে। এটা হলো গিয়ে যে সমকালের যে এখন নতুন অফিসটা, ওদিকে একটা আগুন দেওয়া হচ্ছে, পরে দেখলাম ওটা তেজগাঁ। আওয়ামী লীগের, হ্যাঁ, আওয়ামী লীগের আওয়ামী একটা লীগের জেলা কার্যালয়। জেলা আওয়ামী লীগের কার্যালয়, ঢাকা জেলা আওয়ামী হ্যাঁ, লীগের ওখানে কার্যালয় আগুন হচ্ছে। দেওয়া হয়েছে এবং এভাবে চলছে। এবং ওখানে কিন্তু তখন এটা আমাকে বলতেই হবে যে তখন কিন্তু বিএনপির নেতাকর্মীরাও রাস্তায় চলে আসছে, যাদেরকে আমরা এতদিন রাস্তায় দেখি নাই বা সরাসরি অতভাবে। স্লোগান চলছে, কেমন কীভাবে বুঝলাম, সেটা হলো স্লোগানের মাধ্যমে। জিয়ার নাম নিয়ে, খালেদা জিয়ার নাম নিয়ে, তারেক রহমানের নাম নিয়ে স্লোগানও হচ্ছিল। তো সেখান থেকে আমি তখন আবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যেতে চাইলাম, এলেনবাড়িতে যেটা, কিন্তু ওখানে আমি যেতে পারি না, ওভারপাস যেটা আমি ক্রস করব এটা পারছিলাম না। ওখানে আপনি কি বাইকে ভীষণ ছিলেন? জ্যাম, হ্যাঁ, ভীষণ জ্যাম যানজট ছিল ওখানে। হ্যাঁ, নানা গাড়ি সবাই যাচ্ছিল বোধহয়, এই কারণে ওখানে পুরা। কিন্তু যদি আমি জানতাম যে ওখানে এই ঘটনা ঘটছে, তাহলে এই জ্যাম পার করে হলে আমি যেতাম, কিন্তু আমি এটা জানতে পারিনি। ওইখান থেকে পরে আমি পুরো নাবিস্কো, মহাখালী, গুলশান, তেজগাঁ পুরো এলাকা ঘুরলাম। এবং যেই একটা অবস্থা দেখলাম, সেটা মানে এরকম সিচুয়েশন কখনো দেখা তো হয় নাই, যে উৎসব মুখর একটা পরিবেশ। হ্যাঁ, আপনি দেখবেন যে আজকে চর্চায় আমার একটা লেখা ছাপা হয়েছে, হ্যাঁ, আমি ছবিও এটা ছাপা আসতাম এই হয়েছে, হ্যাঁ। প্রসঙ্গে। ওখানে দেখবেন একটা ছবি যেটা থাম করা হয়েছে, যে একটা বাচ্চা মেয়ে একটা মাদ্রাসার ছেলেকে আবির বা রং লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো এটা কিন্তু হয়েছে। আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন এই ছবি আপনি কই পেলেন, আমরা তো দেখলাম যে উল্লাস করছে অমুক তমুক, এই ছবি আমাকে হয়েছে ঢাকা শহরে, পুরো ঢাকা শহরে জুড়েই এগুলো হয়েছে। মানুষ ভীষণ খুশি এবং একদম সাধারণ মানুষ। পরে কি হয়েছে, পরে এটা কিভাবে ব্যবহার করা হয়েছে, নানা কথা ওঠে, দেখেছি সুযোগ আমরা। সন্ধানীরা হ্যাঁ, ছিল, ওটা দেখেছি আমরা, কিন্তু কিন্তু মানুষ ভাই উৎসব করেছে। এইটা তো সত্য। সাংবাদিক হিসেবে যদি আপনি জিজ্ঞেস করেন, এটা সত্য, এটা আপনি মেনে নিতে হবে। এটা মানে না নেওয়াটাই বাঁধ এক ভাঙা ধরনের, উল্লাস ছিল একদম মানুষের। বাদ ভাঙা। মিষ্টি খাওয়ানো হচ্ছে, কার টাকায় খাওয়া হচ্ছে, কি হচ্ছে কোনো না। আপনি জানেন তো নয়, মানুষ না গাড়ি থামিয়ে থামিয়ে একজন আরেকজনকে কোলাকুলি করছিলেন। এইটা ভাবছিলেন না এই লোকটা কে, রাস্তায় দাঁড়ায় রয়েছে কে। কারণ প্রথমে গাড়ি থামায় দেয় অনেক সময়, যে ভিড়ের কারণে তো গাড়ি থেমে যাচ্ছে, থেমে সে বিরক্ত হচ্ছে না, সে নেমে। এবং সেই গাড়ি এরকম না কোনো কাজে যাচ্ছিল, সে বেরোচ্ছে দেখতে ঢাকা শহরের উৎসব। পুরো গাড়িতে 5 জন 6 জন করে, এক এক গাড়িতে পুরো ফ্যামিলি নিয়ে বেরিয়েছে দেখতে যে কি চলতেছে। এবং তারা বেরোচ্ছে, তারা তাদের গায়ে রং রং মেখে দেওয়া হচ্ছে, তারা আবার রং আবার নিজের গাল থেকে নিয়ে তার গালে লাগিয়ে দিচ্ছে, এরকম চলছিল। তো এইটা এটা একটা অভূতপূর্ব ঘটনা। এবং আমি মনে করি যে আমরা যারা সাংবাদিকতা করি, এই বয়সে যারা করি, তাদের জীবনে একটা পরিপূর্ণতা দিয়েছে এই গণ অভ্যুত্থান কভার করা। হ্যাঁ, এটা তো আসলে বড় ব্যাপার। অ্যাচিভমেন্ট, আমি মনে করি একটা এক ধরনের অ্যাচিভমেন্ট। এটা এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হওয়াটা, সম্মুখীন না, আমি বলবো যে এটা অভিজ্ঞতার স্বাদ নেয়া। রাইট, না এটা কেন বলি, ধরেন পরিপূর্ণতা এই কারণে, ধরেন আমরা সবই পেলাম। যদি আমি আমার কেরিয়ারের কথা বলি এবং আমার সমসাময়িক যারা আছে, তারা কিন্তু সবই পেলো। সব মানে কি, সাংবাদিক হিসেবে যা যা পাওয়ার মতন, আপনি রানা প্লাজার ঘটনার মতন ঘটনা পেয়েছেন এই দেশে। দুর্ভাগ্যজনক যেটা ঘটেছে, কিন্তু সাক্ষী হয়েছি। আপনি পৃথিবীর সবচেয়ে বড় মাইগ্রেশন, যে রোহিঙ্গা শরণার্থীদের ঘটনা, সেটা সেটা পেয়েছেন। আপনি একটা মহামারী পেয়েছেন, আস্ত একটা মহামারী, পুরো বিশ্বজুড়ে যে মহামারী, সেই মহামারী পেয়েছেন। এবং আলটিমেটলি খালি আমরা শুনতাম, প্রতিদিন শুনি, গণ অভ্যুত্থানের কথা শুনি, গণ অভ্যুত্থানের গল্প শুনি, 69-এর গণ অভ্যুত্থানের কথা শুনি, আমরা 90-এর গণ অভ্যুত্থানের কথা শুনি, আমরা ভাষা আন্দোলনের কথা শুনি। হ্যাঁ, কিন্তু এরকম তো খালি শুনলামই, দেখলাম না তো কখনো।
হ্যাঁ, তো এই প্রথম সেই অভিজ্ঞতা হওয়ার সুযোগ তৈরি হয়েছে, এটাও বলা যায়। 90 বা 69-এর কথা যখন আসলো তখন এই গণঅভ্যুত্থান আসলে অন্য স্কেলের ছিল। মানে এটা আমি আমার খুব ক্ষুদ্র পরিসরে অনেক ছোট ছিলাম। 90-এর অভ্যুত্থান, আমি 69-এর অভ্যুত্থান খালি শুনেছি সিনিয়রদের, বাবা মা বা যারা ওই সময় সিনিয়ররা। এইরকম রক্তাক্ত অভ্যুত্থান আসলে মানে এটা বাংলাদেশের ইতিহাস আমি মানে খুব কম দেশে এই ধরনের কোনো ঘটনা না, ঘটেছে। একদম একদম, এবং অল্প সময়ে এত এত মানুষের মৃত্যু। মানুষের মৃত্যু। 90-এর গণঅভ্যুত্থান। দেখেন না, অনেকে প্রশ্ন তোলে, অনেকে বলে, হতে পারে নানা রকমের প্রশ্ন, কিন্তু সাংবাদিক হিসেবে দেখেন, আমি যেই ফার্মে কাজ করতাম, যে প্রতিষ্ঠানে কাজ করতাম, এটি না কোনো আওয়ামী লীগের প্রতিষ্ঠান, না বিএনপির প্রতিষ্ঠান, না জামাতের প্রতিষ্ঠান। তো যেই প্রতিষ্ঠানে আমি কাজ করতাম সেই প্রতিষ্ঠান তো খুবই নিরপেক্ষভাবে এগুলো দেখার চেষ্টা করতো। এবং সেটাও যদি বাদ দেন আপনি, যে তারা কিভাবে দেখতো বাদ দেন আপনি, আমি তো দেখেছি, আমি তো রাস্তায় ছিলাম। তো আমি তো দেখেছি এগুলো হয়েছে, এই গোলাগুলি হয়েছে, মানুষকে নির্বিচারে গোলাগুলি করা হয়েছে। এবং ব্রুটালিটি, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মীরা যে এই ধরনের ব্রুটালিটি ভয়াবহ, দেখাতে পারে, ভয়াবহ, ভয়াবহ। মানুষের ফোন চেক করতেছে। আমি যেই প্রতিষ্ঠানে কাজ করতাম সুদীপ্ত, সেই 4 তারিখ, আমি 4 তারিখের প্রসঙ্গ মানে শেখ হাসিনার পতনের আগের দিন, 4 তারিখ খুব সম্ভবত ছিল সবচেয়ে ভয়াবহ দিন, খুবই খুবই ভয়াবহ, খুবই সবচেয়ে ভায়োলেন্ট ভয়াবহ একটা দিন, সময় ভায়োলেন্ট ছিল। দিন। আমি আচ্ছা, যে 4 তারিখের একটু ঘটনা আমি যোগ হ্যাঁ, করবো আপনি বলার পরে। না, 4 তারিখে সাংবাদিক হিসেবে আমার সহকর্মী, নারী সহকর্মী হ্যারাসমেন্টের শিকার হয়েছেন। খুবই ভয়াবহ ছিল। আমি 4 তারিখে আমি আবারও শাহবাগেই ছিলাম, এবং সেখানে যাওয়ার পর দেখলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিব যে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিতরে যতগুলো গাড়ি ছিল সবগুলোতে আগুন। হ্যাঁ, সবগুলোতে আগুন জ্বলছে। আর অন্যান্য জায়গায় তো আগুন আছে, এই প্রেস ক্লাবের সামনে সড়কে আগুন, পুলিশ দূর থেকে একদম লাইন ধরে অস্ত্র হাতে। হ্যাঁ, তো এরকম মানে ভয়াবহ একটা পুরো ঢাকা যেন পুড়ছিল এরকম মনে হয়েছে এবং আমার আওয়ামী কাছে। লীগের নেতাকর্মীদের হ্যাঁ, ওইটা ব্রুটালিটি ব্রুটালিটি ভয়াবহ। আমার নিজের চোখে তখন দেখা। পর্যন্ত 4 ছিল। তারিখে আমি আগে যে প্রতিষ্ঠানে কাজ করতাম আমার চর্চার আগে, সেটা ছিল কারণ বাজার, এবং কারণ বাজার ছিল বয়লিং পয়েন্ট। একদম। 4 তারিখ দুপুরবেলা আমার নিজের চোখে দেখা, দর্শক আপনাদের সাক্ষী রেখে বলছি যে নিজের চোখে দেখা আওয়ামী লীগের এক নেতার হাতে এত বড় রামদা কিভাবে মানে কি কাজে ব্যবহার করতে পারে, এই ধারণা আমি উপর থেকে দেখলাম আমার অফিসের, যে উনি রামদা দিয়ে কি করতে চাচ্ছেন, উনি কুপিয়ে মেরে ফেলবেন সবাইকে। 4 তারিখে প্রথমেই আমার মানে মুখোমুখি হই আমি ছাত্রলীগ যুবলীগের কর্মীদের কাছে। And বলবেন যে কিভাবে জানলাম এটা অন্তত তারা স্লোগান তো দিচ্ছিল, এবং যারা আন্দোলন করছিল তাদের সঙ্গে তাদের সংঘর্ষ চলছিল। তখন আমি যখন যেই সময়টায় শেখ মুজিব মেডিকেল কলেজে ছিলাম, ওই সময়ে অন্তত ওরা সংখ্যায় বেশি ছিল। তো এইদিকে যারা আন্দোলন করছিল তারা একটু কম ছিল, তো ওদের উপর পুরো চড়াও ছিল। মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে পুরো গেটটা বন্ধ ছিল, ওরা উপারে গিয়েও মারামারি করছিল, এপারে এসে মারামারি করছিল। আমাকে যখন দেখলো আমি ক্যামেরা ভিডিও করছি, তখন আমাকে চ্যালেঞ্জ করা হলো, এবং আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আমি বিদেশি গণমাধ্যম, আমি তেমন কিছু করি নাই, ওকে আমি এটা আর করব না, এই বলে কোনো মতে আমি বাঁচতে পারি। এবং একটু পরেই যখন ওদের সংখ্যা, আন্দোলনকারীদের সংখ্যা বেড়ে যায়, তখন তারা মানে তাদেরকে ধাওয়া দিয়ে একেবারে সরিয়ে দেয়। অবিস্মরণীয় আসলে এক্সপিরিয়েন্স এটা আসলে। আর কয়টা ছবি আপনার স্মরণীয় ছবি কোনটা, মানে আপনি? আমি যে ওই যে বললাম আপনাকে যে আমার সহকর্মীরা, মানে অন্যান্য পত্রিকার, অন্যান্য এজেন্সির সহকর্মীরা যেভাবে ছবি তুলেছে, ভিডিও করেছে, সেভাবে আমি করি নাই, আমি বলবো। আমাকে বলতেছিল, কই আপনার তো অনেক ছবি দেখি। আমি তাহলে বোঝেন, যদি আমি পুরোপুরিটা আমি দিতাম তাহলে আরও কি হতে পারতো। সেটা আমার একদমই হয় নাই। তারপর আমার একটা সবচেয়ে প্রিয় ছবি হলো গিয়ে যে রাজু ভাস্কর্যের উপরে সবাই যখন দাঁড়িয়ে 4-5টা ফ্ল্যাগ, জাতীয় পতাকা উড়ছিল, সেই মোমেন্টটা এবং সেই ছবিটা আমার খুব পছন্দের হ্যাঁ, একটা এটা ছবি। আজকে আমাদের হ্যাঁ, চর্চায় এবং চর্চায় এটা প্রায় এটা ছাপা হয় এই আমরা ছবিটা। আমরা এই ছবিটা, আরেকটা ছবি আমার খুব ভালো লাগলো ছবিটা। ছবিটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে একটা ব্যানার, একটা প্ল্যাকার্ড, শেখ হাসিনার একটা ছবি, অনেকদিন হাসি না, আমরা অনেকদিন হাসি না। হ্যাঁ, এটা ছিল দ্রোহযাত্রা। দ্রোহযাত্রা এটা বোধহয় আপনার জাতীয় তিন প্রেস ক্লাব তিন থেকে, তারিখ হ্যাঁ 2 তারিখে বোধহয় প্রেস শুক্রবার। ক্লাব থেকে শুরু হয়ে বিশাল যে এই মানে সাধারণ মজার ব্যাপার কি, ধরেন আমরা তো মিছিল অনেক দেখেছি, আপনিও দেখেছেন। মিছিল তো হয়ই, নেতাকর্মীদের দিয়ে মিছিল করানো যায়, নানা এলাকা থেকে আসে, এসে যোগ দেয়, বিশাল মিছিল হয়েই যায়। হ্যাঁ, অনেকের আবার টাকা দিয়েও আনা হয়, এরকম হয়। কিন্তু যেন ওই মিছিলে সব সাধারণ মানুষ। আপনি মিছিলে দেখছেন আলতাফ পারভেজকে,
আপনি মিছিলে দেখছেন কাবিরি গায়েনকে, এরকম আবার গীতিয়ারা একজন নাসরিনকে লেম্যান, একজন দেখছেন। সাধারণ সাধারণ মানুষ। মানুষ একেবারে ঘরের, কারণ আমরা তো তখন বাইটও নিচ্ছি, বক্তব্যও নিচ্ছি, তো একদম সাধারণ মানুষ। তার কথা হলো যে আমার ছেলেও তো মরে যেতে পারে যে কোনো সময়, হ্যাঁ, তা আমার ছেলেও তো আন্দোলন আছে, ওকে তো আমি ফেরাবো না। আমার ছেলে আন্দোলনে থাকবে, এটা তো অন্যায় করতেছে না। আর থাকলে তো তার হত্যা করার সুযোগও তৈরি করে হয়ে যাচ্ছে, সেটার তো আমি বিরোধিতা করবই। আমার ছেলেকে আপনি মেরে ফেলবেন আমার ছেলে রাস্তায় নামলে, এটা কোনো কথা? 2 আগস্ট যেটা দ্রোহযাত্রা, যেটা আপনার শুক্রবার ছিল 2 তারিখ, হ্যাঁ, শুক্রবার ছিল, জুম্মার জুম্মার পরে, পরেই। জুম্মার পরে সবাই শহীদ মিনার মুখী হলো। পর 3 তারিখ আরেকটা ছিল যেখানে আরেকটা এক দফা এক ঘোষণা দফা, হলো। হ্যাঁ। তো 2 তারিখ এবং 3 তারিখে এই দুটি কর্মসূচি যেটা খুবই বিখ্যাত, মানে আইকনিক সিন 24-এর গণঅভ্যুত্থান, উপর থেকে যে শহীদ হ্যাঁ, মিনারের শহীদ মিনার আশেপাশে লোকে হিউজ। লোকারণ্য, সেখানে যে ইন্টারেস্টিং, এটা আপনি আমার সাথে একমত হবেন, ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা হচ্ছে যে মাদ্রাসার ছাত্ররাও শহীদ মিনারে আসছে, আবার চারুকলার ছাত্রছাত্রীরা এসেছেন, সাধারণ মানুষ কোনো এসেছেন, ভেদাভেদ নেই, কোনো ভেদাভেদ। সত্যিকার অর্থে আসলে আমরা বাংলাদেশটাকে যেভাবে দেখতে দেখতে চাই, চাই, রাইট। সহাবস্থান, সবার সহাবস্থান, সব মত পথের সহাবস্থান, সেটার সত্যিকার চিত্রটা আমরা আসলে 2 এবং 3 তারিখে দেখেছিলাম। একদমই, এটাই দেখেন, সবগুলো আন্দোলনে তাই হয় এবং তাই হয়েছে। এখন দুঃখজনক কথা হলো যে আমরা আন্দোলনের পর এটা ভুলে যাই, বা আমাদের মধ্যে ভাঙন তৈরি এটা করে দেওয়া এটা হয়। তো হয় আন্দোলনকে আসলে কুক্ষিগত করার, রাইট, আন্দোলনের রাইট, ক্রেডিট। রাইট, রাইট। এটা খুবই দুঃখজনক, এবং আমরাও যারা মানে কেন পরে ভাবি না যে আমরা তখন এক হতে পারলাম, পরে কেন আর এক থাকতে পারি না, এটা নিয়ে গবেষণা হতে পারে আসলে। আমরা ওই আলটিমেটলি আপনি যেটা বললেন যে আলটিমেটলি আন্দোলন তো মানুষ না নামলে, সাধারণ সবগুলো গণঅভ্যুত্থানে সাধারণ মানুষ যখন রাস্তায় নামে, তখন আসলে বুলেট, বোমা, গুলি, না, এটা আর্মি, তো এবারও প্রমাণ হলো। এটা প্রমাণ হয়। কিন্তু ওই আন্দোলনটা শেষে কেন জানি সাধারণ মানুষের প্রসঙ্গটাই সবাই ভুলে যায়। ভুলে যায়, রাইট, ভুলে যায় বলেই হয়তো বা ভেঙে যায়। তো সুদীপ্ত সালাম, দারুণ একটা দিন, মানে ঐতিহাসিক এই দিনে আপনার গল্পগুলো শুনলাম, গল্প না, হিস্ট্রি। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এরকম অভিজ্ঞতা তো আপনাদের অনেকেরই আছে আন্দোলন নিয়ে। আমাদের চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা কমেন্ট করে আপনাদের অভিজ্ঞতা জানান। আপনারা শুনলেন সুদীপ্ত সালামের অভিজ্ঞতা। আজকে এই পর্যন্তই থাক। সবাইকে ধন্যবাদ।